কে রে এটা, মৃণাল নাকি? হ্যাঁ জ্যাঠা, আমি মৃণাল। এতদিনে বুঝি মনে পড়লো তোর যে তোর একটা বাড়ি আছে, পরিবার আছে, বিধবা মা আছে? না আসলে জ্যাঠা, মানে মনে সবই ছিল, কিন্তু ওই কাজের চাপে পড়ে আর আসা হয় না। কাজ আমরাও করেছি মৃণাল, কিন্তু বাপ মরে যাবার পরে যে একটিবার দেখতে যাব না, এমন কাজের মুখে ঝাঁটা মারি বাপু। জ্যাঠা, সম্মান দিয়ে কথা বলছি বলে যা মুখে আসছে তাই বলবে নাকি তুমি? আমি কি করব না করব না তা কি আপনি ঠিক করে দেবেন? না বাপু, তুমি এখন শিক্ষিত হয়েছ, শহরে চাকরি করছো, তোমাকে ঠিক করে দেবার আমরা কে বলো? কিন্তু একটা কথা মনে রেখো খোকা, বাপ তার বাপকেও ছাড়ে না। এত বড় সাহস, বুড়ো হবরা শালা! আমি কি তোমার কাছে জ্ঞান চেয়েছি? হ্যাঁ, খেয়ে দিয়ে কাজ নেই, লেকচার দিচ্ছে এখন। এই জন্যই তো এই গিয়েও জায়গায় আসতে নেই, যত সব থার্ড ক্লাস লোকজন। দুদিনের ছোকরা তার ব্যবহার দেখো, ছি 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 ছি। বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ওই অবস্থাই হয়েছে। আজকে প্রায় 4 বছর পরে মৃণাল তার গ্রামে ফিরেছে। গ্রামের লোকেরা তাকে দেখে যেমন অবাক তেমনই বিরক্ত। শহরে পড়াশোনা করতে গিয়ে সে সেখানের রঙিন মোড়কে সে তার জীবনকে এতটাই বদলে ফেলেছিল যে এই গ্রামের প্রতি তার যেন বিতৃষ্ণা জন্মে গিয়েছিল। তাই তো প্রায় 2 বছর আগে মৃণালের বাবা যখন অসুস্থ হয়ে মৃত্যুশয্যায়, তার দাদা কমল আর তার মা যে কতবার তাকে একটিবার আসার জন্য চিঠি দিয়েছিল তার হিসেব নেই, কিন্তু মৃণাল আসেনি। এমনকি তার বাবা যখন মারা যায় তখনও সে নাকি ভারী ব্যস্ত ছিল। সে যখন বাড়িতে ঢুকলো তখন তার মা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে বলল, তুই এলি ছোট খোকা, তোর বাবা যে চলে গেল রে। একটিবার তোকে দেখার জন্য কত আশা করেছিল বাবা। উফ, আরে এত মরা কান্না করার কি আছে মা? বাবার বয়স হয়েছিল তাই মারা গেছে, এ তো স্বাভাবিক ব্যাপার। ছোট খোকা, অমন করে বলিস না, ও যে তোর বাবা ছিল রে। হ্যাঁ মা, জানি বাবা ছিল। উফ, তোমাদের এই ড্রামা না সত্যি যেন বাড়াবাড়ি। এই জন্য এসব গ্রাম এত পিছিয়ে রয়েছে। সাথে কি আর এখানে আসতে চাই না? যাই হোক, কিছু খেতে দেবে? বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, আয় ছোট খোকা, আয় ঘরে চল, আমি তোকে বাতাসা আর মুড়ি দিই। এই রোদে গরমে এলি, আয়। বাতাসা মুড়ি? আচ্ছা তাই দাও। আমি একটা কথা বুঝতে পারি না মা, এই গ্রামের লোকের সমস্যাটা কি বলতো? আমি গ্রামে ঢুকতেই মিত্তির বাড়ির ওই বুড়ো লোকটাই, কি যেন নাম, হ্যাঁ শীতল জ্যাঠা, আমায় একগুচ্ছ কথা শোনালো। ইচ্ছে করছিল। অমন করে বলিস না ছোট খোকা, ওরা সকলেই সব দেখেছে। তোর বাবা মারা গেছে 2 বছর, তার মধ্যে তুই একটিবারও এলি না, ওদের আর কি দোষ? দেখো মা, এসব ফালতু ইমোশনের জন্য না আমার কাছে কোনো সময় নেই। আমার অনেক বড় উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, আমাকে অনেক অনেক বড় লোক হতে হবে, আর তাই জন্য দরকার টাকা, অনেক টাকা। সেই জন্যই তো আশা। ভাই তুই এতদিন পরে তুই ভালো আছিস তো? দারুণ আছি, কিন্তু তুই এই মাটি মেখে কোথা থেকে ফিরলি? ও, খেতে চাষ করতে গেছিলি? হ্যাঁ, তা বেশ। কি আর করবো বল, তুই সব ছেড়ে ছুড়ে শহর চলে গেলি, এদিকে বাবার জমি যাতে চাষ না করলে যে অনুর্বর হয়ে পড়বে রে। সে যাই হোক, বুঝলে মা, যেই কারণে আমার এখানে আসা, আমার কিছু টাকার দরকার। বলছিস ছোট খোকা, তোকে পড়ালেখা শেখানোর জন্য তোর বাবা আমাদের বেশিরভাগ জমি তো বিক্রি করে দিয়েছে। এখন যেইটুকু জমি রয়েছে তাতে চাষবাস করে আমাদের সংসার চলছে। হ্যাঁ, পড়াশোনা শেখানোর জন্য বাবা টাকা খরচ করেছে ঠিকই, কিন্তু তাতে খোঁটা দেওয়ার কি আছে মা? ওটা তো সব বাবা মায়েরাই করে। আর এসব শুনে আমার কোনো লাভ নেই, আমার টাকার দরকার। কিন্তু ভাই, আমরাই বা কোথা থেকে টাকা পাবো বলতো? কেন, গ্রামের শেষ প্রান্তে আমাদের সেই পুরনো বাড়িটা রয়েছে, সেটাকে আর কতদিন ওইভাবে ফেলে রাখবে? ওটাকেই তো বিক্রি করে। না ছোট খোকা না, তুই যে কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। ওই বাড়ি যে অভিশপ্ত বাড়ি, না ওই বাড়ি বিক্রি করা যাবে না। এই হলো তোমাদের মতন অশিক্ষিতদের দোষ, জানো তো? ওইসব অভিশাপ বলে কিচ্ছু হয় না, এগুলো কুসংস্কার। শোনো, অত বড় বাড়িটা পড়ে সাপখোপের বাসা হবে, এই আমি সহ্য করতে পারবো না। ব্যাস, ওই বাড়ি
আমি বেচবো। অমন কাজ করিস না ভাই, অমন কাজ করিস না। যদি ওই বাড়িটা ভালো হতো তাহলে কি আমরা এখানে এইভাবে কষ্টে থাকতাম বলতো? তোরা যদি ওই বাড়ি আমাকে বেচতে না দিস, আমি কিন্তু চাষের জমি বেচে দেবো বলে দিলাম। তাই দে, তাই দে, তাই দে। তুই বরং চাষের জমি বেচে নিজের অংশ নিয়ে নে, কিন্তু ওই বাড়িতে হাত দিস না। খুব চালাক না? আমি চাষের জমি বেচে মাত্র কিছু টাকা নিয়ে চলে যাব, আর তুই ওই বাড়ি জমি সব নিয়ে রাজা হয়ে বসবি। হ্যাঁ, ওটা হচ্ছে না। আমাকে বোকা বানাতে তুমি পারবে না বাবা। তো খোকা, এতদিন পরে আজকে বাড়িতে ফিরলি, আর ফিরে এই জমি সম্পত্তি এইসব নিয়ে তুই অশান্তি করছিস? তোর লজ্জা করে না? দেখো মা, এসব বলে আমাকে ঠকিয়ে সব কিছু বড় ছেলেকে দিয়ে দেবে, তাই তো? কখনো নয়। ওই বাড়ি আমি বিক্রি করেই সেই টাকা নিয়েই শহরে চলে যাব। এই গন্ডগ্রামে আর কোনোদিন ফিরবো না। এই বলেই মৃণাল হম্বিতম্বি করে বেরিয়ে গেল। তার মা আর তার দাদা যেন হতবাক হয়ে তাকিয়ে রইল। বাড়ি থেকে বেরোতেই মৃণাল একবার গিয়ে ঢুকলো গ্রামের শেষ প্রান্তে তাদের বাড়িটায়। বাড়ির চারদিকে আগাছার জঙ্গল, দেওয়ালগুলোতে শ্যাওলা জমে রয়েছে। মৃণাল বাড়িটার মধ্যে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ তার নাকে এসে ঢুকলো। সে মনে মনে বলল, বাড়িটা পুরনো তাতে সন্দেহ নেই, কিন্তু এটাকে এইভাবে ফেলে রাখলে চলবে না। আমাকে তাড়াতাড়ি এই বাড়িটা বিক্রি করার জন্য লোক খুঁজতে হবে। যাই, গ্রামের চায়ের দোকানে গিয়ে দেখি। এসেছে, এবার সময় এসেছে। এই, একটা দুধ চা, চিনি কম দিয়ে করবি। আরে মৃণাল না, কতদিন পরে তা আজিস কেমন? তোর তো দেখাই পাওয়া যায় না। শহরের ব্যস্ত জীবনে আর সময় কোথায় ভাই? এই যে তোদের মতন বসে বসে আড্ডা দেওয়ার মতন ফাঁকা সময় তো আর আমার কাছে নেই না। তাই নাকি? তা হঠাৎ এই গ্রামে কি মনে করে? আরে দেখ না, এবার এসেছি বাড়ি বিক্রির জন্য। নইলে এই গন্ড গ্রামে থাকতে আমার গা গুলোয়। তোদের বাড়ি মানে ওই গ্রামের শেষ প্রান্তরে? হ্যাঁ, ওটাই। সেই কবে থেকে পড়ে রয়েছে। এবার ঠিক করেছি বেচে দেবো। দেখ না, যদি কোনো খদ্দের পাস। কিছু মনে করিস না ভাই, ওই বাড়িটা ঘিরে যেসব ভুতুরে গল্প টল্প রয়েছে না, ওটা কি আদৌ কেউ কিনবে? এটাই, এই ধরনের ইলিটারেটের মতন কথার জন্যই তোদের কখনো উন্নতি হবে না, জানিস তো? বলি, উপকার করতে যখন পারবি না, এসব ফালতু কথা বলে সময় নষ্ট করিস কেন? মৃণাল, মুখ সামলে কথা বল, ঠিক আছে? দুদিন শহরে গিয়ে ধরাকে সরাগান করছিস, তাই না? হ্যাঁ, বলি খুব অহংকার হয়েছে তোর, খুব দেমাক হয়েছে, তাই না? স্বাভাবিক, অহংকার করার মতন জিনিস আছে তাই করছি। এবার কেটে পড় দেখি তত সব হাবি যাবি লোকজন, অকম্যের ঢেঁকি সব কটা। এই এই, আরে তোর খুব টাকার দরকার, তাই না? হ্যাঁ, অনেক অনেক টাকা চাই তোর। হ্যাঁ, কে? হ্যাঁ, কে কে কে? এই, কে তুমি? আমাকে তুই চিনবি না? আরে, এটা তো সেই বুড়িটা যে সেই কত বছর ধরে এখানে রয়েছে তার ঠিক নেই। পাগলি বুড়ি কোথাকার। হেই, ভাগ এখান থেকে। এসেছে, এবার ওর যাবার পালা এসেছে। তুমি এই বাড়িটা বিক্রি করবে? কিন্তু আপনি কি করে জানলেন? চায়ের দোকানে দাঁড়িয়ে তুমি বাড়ি বিক্রির কথা বলছিলে, তখনই শুনেছি। তা আমাকে দেবে বাড়িটা? কিন্তু আপনি তো সাধু, এই পুরনো বাড়ি নিয়ে আপনি কি করবেন শুনি? আসলে এই স্থান, এই বাড়ি আমার সাধনার জন্য বিশেষ উপযুক্ত, তাই আমি এই বাড়িটা নিতে চাই। নিতে চাই বললেই তো আর হলো না। ভাবছেন সাধু বলে আমি বিনি পয়সায় বাড়িটা দিয়ে দেব? আজ্ঞে না, আমি এই বাড়িটা বিক্রি করতে চাই, আর যেই দাম ঠিক করেছি তার থেকে একটা টাকাও কম দেবো না বলে দিচ্ছি। টাকার বদলে এটা দিলে হবে না? এই বলেই সাধু তার থলি থেকে এক তাল সোনা বের করলো।
সোনার তাল দেখে মৃণালের তখন যেন চোখ চকচক করছে। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। একবার চোখটা রোগড়ে নিয়ে সে বলে উঠল, এই সোনা, এই সোনা। কম মনে হচ্ছে কি বাছা? বেশ, আমি না হয় আরো এক তাল সোনা দেব, কিন্তু এই বাড়িটা আমার চাই। মানে এত সোনা? হ্যাঁ হবে, খুব বিক্রি হবে। আমি কালকেই কাগজ বানিয়ে সই করে দেবো। এই বাড়ি তোমার হলো। কাগজ বানাবার কি দরকার? কাগজ যে বানানোই রয়েছে রে। কি মজা, কি মজা। এতদিনে শেষ হলো আমার সাজা। কাগজ বানানো রয়েছে মানে? কখন বানানো হলো? আরে তুমি চায়ের দোকানে যে ছেলেটির কাছে বাড়ি বিক্রির কথা বলছিলে, সেই তো আমাকে তোমার কথা বলল। শুধু তাই নয়, তোমার মায়ের কাছ থেকে এই কাগজ মানে এই বাড়ির দলিলটা এনে দিয়েছে। তাই? মা এত সহজে দলিল দিয়ে দিল? যাকে দিয়েছে যখন তখন আর চাপ কিসের? এই ভাঙাচোরা বাড়ির বদলে আগে সোনা পেলাম, আর কি চাই? সাধু বাবা তার থলি থেকে দলিলটা বের করে মৃণালের দিকে এগিয়ে দিতেই সে দেখল সেই কাগজের মধ্যে রক্তের ছাপ লেগে রয়েছে, আর সেখানে একটা নাম লেখা রয়েছে, পদ্মা রানী হালদার। মৃণাল অবাক হয়ে সেই লেখাটা পড়ার চেষ্টা করছিল। তখনই সাধু বাবা গুরুগম্ভীর স্বরে বলল, এই নাও, এই নামটা কেটে এর জায়গায় নিজের নামটা লিখে দাও বাবা। কিন্তু তারপরে এই বাড়ি আমার হবে, আর এই সোনা তোমার। নাও 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 নাও। মৃণাল যেন কিছুটা মন্ত্রমুগ্ধের মতন সেই নামটা কেটে নিজের নাম লিখে কাগজটা সাধুর হাতে ফেরত দিয়ে দিল। তার সাথে কি হলো বা কেন হলো এই সব বিষয়ে তার মনে কোনো কৌতূহল সৃষ্টি হলো না। অন্যদিকে সেই বুড়ির যেন আনন্দের সীমা নেই। সে ধেই ধেই করে নাচছে। সাধু সেই কাগজটা থলিতে ভরে চলে যেতে উদ্যত হতেই মৃণালের যেন সম্বিত ফিরল। সে ডেকে বলল, সাধু বাবা, দাঁড়ান না, যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। বল বাছা, কি জিজ্ঞেস করতে চাস? আসলে আপনি তো সাধু মানুষ, কিন্তু তাহলে এত সোনা আপনার কাছে এলো কি করে? মানে এগুলো তো ধনী ব্যক্তিদের কাছে থাকে। আমাদের কাছে এগুলো বাম হাতের খেলা রে বাছা। আমি সেই যোগী মন্ত্রের দ্বারা সিদ্ধ, তাই এই সব আমার কাছে তুচ্ছ। দেখবি, মজা দেখবি নাকি? হ্যাঁ, রেং রেং ছট, করে করে ফটফট স্বাহা, রেং রেং কাট। এ কি করে সম্ভব? এই যে অসম্ভব, এই যে ভেলকিবাজি। বাবা বাবা, এই বিদ্যা আমাকেও শেখান বাবা। আমি কথা দিচ্ছি, সম্পূর্ণ একাগ্রতার সাথে শিখবো আমি। এ বিদ্যা এত সহজলভ্য নয় রে। এর জন্য অনেক মানসিক শক্তি দরকার। দরকার ভয়কে জয় করার। সেসব করতে পারবি তুই? হ্যাঁ, পারবো পারবো বাবা, খুব পারবো। বিদ্যা শিখে গেলে এই দুনিয়া আমার পায়ের নিচে থাকবে। যখন ইচ্ছে আমি সোনা বানিয়ে নিতে পারবো। কেউ কেউ আমাকে আটকাতে পারবে না। আমি হব সবচেয়ে শক্তিশালী আর ক্ষমতাবান ব্যক্তি। কিন্তু এর পথ যে অনেক কঠিন বাবা। এই বিদ্যা লাভের দুটো পথ রয়েছে। এক পথে 7 বছর তোকে চলতে হবে, কঠিন অধ্যাবসায় করতে হবে, তবে সিদ্ধি লাভ সম্ভব। কি 7 বছর? এ তো দীর্ঘ সময় বাবা। এর চেয়ে সহজ কিছু নেই? সহজ বলে এই পথে কিছুই নেই বাছা। সময় কম বলে সেই পথ অধিক কঠিন। তুই 7 দিনে ওই সিদ্ধি লাভ করতে পারিস, কিন্তু তার উপায় ভয়ঙ্কর কঠিন। তুই পারবি? হ্যাঁ বাবা, নিশ্চয়ই পারবো। আপনি কেবল আদেশ দিন। বেশ, আগামীকাল কৃষ্ণপক্ষের ঘোর অমাবস্যা তিথি। সেই দিন থেকে 7 দিন পর্যন্ত তোকে ব্রহ্মচর্য পালন করতে হবে। তুই 7টা বাদুড় জোগাড় করে কাল রাতে 1 প্রহরে এই বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবি। বাকি সরঞ্জাম আমি আনবো। বাদুড়? আচ্ছা
ঠিক আছে বাবা, আপনি যেমন বলবেন। যা করবি এখন থেকেই ভেবে করবি। একবার শুরু হলে তোর কিন্তু এর ফেরার পথ থাকবে না। সাধু বাবা চলে গেলেন। মৃণাল যেন কিছুক্ষণ দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে রইল। তারপরেই হাতে ধরা সোনার তালগুলোর ঠান্ডা অনুভূতি পেতেই সব দ্বিধা, সব প্রশ্ন, সব ভয় মন থেকে মুছে গেল। রয়ে গেল লোভ। পরদিন মৃণাল বনে বাদারে ঘুরে 7টি বাদুড় ধরে সেগুলোকে খাঁচায় পুড়ে রাত 1টার সময় বাড়িটার সামনে এসে দাঁড়ালো। কিন্তু দাঁড়াতেই যেন চমকে উঠল। সেই বুড়ি অন্ধকারের মধ্য থেকে বেরিয়ে এসে বলল, কিরে, এসেছিস? তুই ঠিক এসেছিস। আমি জানতাম তুই আসবি। বেশ করেছিস, এবারে তো তোর পালা রে। ও বাবা, ও সেই বুড়ি। এই এই দূর হ বলছি। বাবা ভয় পাইয়ে দিয়েছিল পুরো। এত অল্পে ভয় পেলে হবে নাকি মৃণাল? এখনো যে দীর্ঘ পথ বাকি। আয় ভেতরে আয়। সে তার পিছনে পিছনে তাদের সেই ভাঙা বাড়িতে গিয়ে ঢুকলো। এতদিন পড়ে থেকে বাড়িটার যে এমন দুর্দশা হয়েছে সেটা আজকে মৃণাল বুঝতে পারল। সাধু বাবার সাথে সাথে একটা নির্দিষ্ট ঘরে ঢুকতেই সে চমকে উঠে দেখল ঘরের মধ্যে থেকে পচা গন্ধ আসছে। চতুর্দিকে পড়ে রয়েছে পাখির পালক, নাড়ি ভুড়ি আবর্জনা। গন্ধে গা গুলিয়ে উঠল মৃণালের। এটা কি অবস্থা বাবা? এই গন্ধ আমি যে সহ্য করতে পারছি না। এ তো সবে শুরু মৃণাল। নে ওই আসনে গিয়ে বস আর এই বাদুড়গুলো আমাকে দে দে। আজ থেকে ঘৃণা, ভয়, খিদা এগুলো তোকে ত্যাগ করতে হবে, তবেই মোক্ষ লাভ। মৃণাল বিস্ফারিত চোখে দেখল সাধু ও বাদুড়গুলোকে আগুনের মধ্যে দিয়ে একে একে পোড়াতে শুরু করলেন, যতক্ষণ না সেগুলো কুচকুচে কালো হয়ে গেল। তারপরে শুরু করলেন মন্ত্রোচ্চারণ। ওম ট্রাম ক্রং নমঃ উরুকুরু ঘর স্বাহা। ওম নমঃ অপবিত্র পবিত্র নমঃ উরুকুরু স্বাহা। এই নে এই ভোগের প্রসাদ। আগামী 7 দিন তোকে কেবল এই আহার গ্রহণ করতে হবে। হ্যাঁ, কি বলছেন বাবা? এই এই বাদুড় খেতে হবে আমাকে? না না, আমি পারবো না। আমি আগেই বলেছিলাম এই পথ থেকে ফেরার উপায় নেই। এখন তুই এই কাজ সম্পূর্ণ না করলে তোর চরম মৃত্যু অনিবার্য। তুই বল, তুই কি সেটা চাস? না 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 না, আমি করব। আমাকে করতেই হবে। এবারে আমার কথা মন দিয়ে শোন। আগামীকাল থেকে তুই এই বাদুড়গুলো আহার হিসেবে গ্রহণ করবি। ধীরে ধীরে তোর শরীরে পরিবর্তন দেখা যাবে। এরপরে যেদিন এই বাদুড়গুলো হঠাৎ করে প্রাণ ফিরেবে, তোর মাথার উপরে বনবন করে ঘুরতে শুরু করবে, সেদিন বুঝবি তোর সাধনা সম্পূর্ণ হয়েছে। কিন্তু খবরদার, এই বাদুড়ের সাথে যেই শুকনো ফুল পাতাগুলো রয়েছে সেগুলিকে এমন কোনো স্থানে ফেলবি যাতে কেউ দেখতে না পায়। সবই তো বুঝলাম বাবা, কিন্তু যদি কখনো কোনো জিজ্ঞাসা থাকে আপনাকে জিজ্ঞেস করবো কি করে? করতে পারবি না, কারণ আজকেই তোর সাথে আমার শেষ দেখা। তোর মনোবাঞ্ছা পূরণ হোক, আমি আসি। সাধু চলে গেলেন। মৃণাল প্রথমে হতবুদ্ধির মতন বসে থাকলেও ধীরে ধীরে উঠে সেই পাত্র নিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু তারপরেই ভাবল এই কাজ সে বাড়িতে করতে পারবে না। তাছাড়া এই ফুল আর পাতা মায়ের দৃষ্টির অলক্ষ্যে কেমন করেই বা ফেলবে। তার চেয়ে 7 দিন যদি সে এই বাড়িতেই থেকে এই কাজ সম্পূর্ণ করে তাহলে কেমন হয়।
বাড়ির বাগানের মধ্যেই আমি বরং পাতা আর ফুলগুলোকে পুঁতে দিই, তাহলে আর কেউ টের পাবে না। যেমন ভাবা তেমন কাজ। প্রথম দিন মৃণাল ভেবেছিল যে এই বাড়ির একটা ঘর পরিষ্কার করে তারপর সেখানে থাকবে, কিন্তু হলো তার উল্টোটা। প্রথম দিন সেই কালো দুর্গন্ধযুক্ত বাদুরটা যখন মৃণাল মুখের কাছে আনলো, তখন তার মনে হলো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে গেছে। তার মনে হলো এই সব ছেড়ে ছুটে চলে যেতে, কিন্তু পরক্ষণেই সাধুর সাবধান বাণী মনে পড়তেই সে সেটাকে খেয়ে ফেলল। সঙ্গে সঙ্গে বমি হয়ে গেল। হে ভগবান, এ কি করলাম আমি? এই বাড়ি বিক্রি সোনা দিয়ে আমি তো দিব্যি শহরে চলে যেতে পারতাম, সেখানে লোভের ফাঁদে পা দিয়ে। কিন্তু মৃণালের এই মনোভাব বেশিক্ষণ স্থায়ী হলো না। একদিন, 2 দিন, 3 দিন যখন পেরিয়ে গেল, তখন এই সব যেন তার গা সওয়া হয়ে গেল। নোংরা ঘর, দুর্গন্ধযুক্ত পরিবেশ আর পচা গলা মৃত বাদুড়। 5 দিনের দিন মৃণালের শরীর যেন ভারী লাগছিল। মনে হচ্ছিল মাথার উপরে কয়েক মন বোঝা চাপানো রয়েছে। যখন 7 দিনের দিন মৃণাল সেই বাদুড়টা মুখের কাছে ধরল, তখনই ঘটল সেই ঘটনা। মুহূর্তের মধ্যে বাদুড়টা তার মাথার উপরে উঠে বনবন করে ঘুরতে শুরু করলো। তার সাথে সারা ঘরে ছড়িয়ে পড়ল এক তীব্র অট্টহাসি আর মরা পচা গন্ধ। মৃণালের মনে হলো তার শরীরটা যেন হালকা হয়ে গেছে, যেন তার মাথা নেই, হাত নেই, পা নেই। এটা কি হচ্ছে আমার সাথে? আমার শরীরটা তো হালকা লাগছে কেন? দেখুন না বাবা মশাই, এই কদিন ধরে আমার ছোট খোকাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তাকে দেখতেই পাচ্ছি না। গতকাল গ্রামের এক ছেলে বলল সে নাকি তাকে এই বাড়িতে দেখেছে। এদিকে আমরা যখন বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করছিলাম তখন পাচ্ছি না। এই বাড়ির কাছে গেলেই যেন কিছু একটা ছিটকে ফেলে দিচ্ছে, কিন্তু এই বাড়িতে যে কি করছিল ভাই, তা তো আমরা বুঝতেই পারছি না। এই বাড়ির মধ্যে থেকে আমি মরা পচার গন্ধ পাচ্ছি। এই বাড়িতে এমন কিছু ঘটেছে যেটা অপ্রাকৃতিক। কি বলছেন বাবা মশাই? তোর ছেলেটা ভালো আছে তো? ছোট খোকা, ছোট খোকা! মায়ের ডাকে যেন ঘরের মধ্যে কিছু একটা হলো। নোংরা ঘরের মেঝেতে পড়ে থাকা মৃণাল নড়ে উঠল। সে চোখ খুলে দেখল নিজেকে। সে হাত দিল কাছেই পড়ে থাকা পাত্রের উপরে। নিমেষেই সেটা সোনার হয়ে গেল। হ্যাঁ, সোনা। আমার স্পর্শতে সোনা হয়ে যাচ্ছে যে, কিন্তু আমি কাল থেকে কতবার চেষ্টা করেও এই বাড়ির বাইরে যেতে পারিনি। এই দরজা, এই জানলা কোনো কিছু খুলছে না, কিন্তু কেন? সর্বনাশ হয়ে গেছে। আমার বলতে খারাপ লাগছে, কিন্তু তোমার ছেলেকে আর কখনোই তুমি ফিরে পাবে না। তার উপরে পিশাচ ভর করেছে। বলা ভালো, এই পথ সে নিজেই চয়ন করেছে, কিন্তু বোঝেনি যে তার অজান্তেই এই পিশাচ অন্যের ঘাড় থেকে তার ঘাড়ে এসে পড়েছে। এসব কি বলছেন কি আপনি? হ্যাঁ, কি বলছেন? আমরা যে কিছুই বুঝতে পারছি না। আমি জানি না সেই সাধু আর ওই বুড়ির মধ্যে কি সম্পর্ক ছিল, কিন্তু সাধু তোমার ভাইকে বলেছিল শুকনো ফুল আর পাতা এমন কোথাও ফেলতে যাতে কেউ না দেখতে পায়, আর সে সেগুলোই বাড়ির উঠোনে পুঁতে দিয়েছে, যার ফলে চিরকালের জন্য সেই বাড়ির মধ্যেই আটকে পড়েছে। ছোট খোকা, তুই এ কি করলি? ছোট খোকা, কি সর্বনাশ করলি! আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার চোখের জলের যোগ্য নই। আমি যা করেছি এটাই হয়তো তার শাস্তি।